আজকে দেখো বানিয়েছি কচু পাতা। এটা আমার খুব ভালো লাগে খেতে। কচু ডাঁটা তো অনেকদিন ধরেই খাচ্ছি। তো কচু ডাঁটা কাটতে গিয়ে যে কচি কচি যে কটা পেয়েছি ও কটা দিয়ে একদম সামান্য একটু হয়েছে, মানে চাটনি যেরকম ওটুকু হয়েছে। আর চিকেন একটু কালকে রাত্রে ছিল, সোনুকে ওটা দিয়ে মেখে দিলাম। আর এটাও একটু দিয়েছে, খেলে খাবে। অনেক কিছুই তো আবার পছন্দ করে না, খেলে খাবে, সাইডে করে দিয়েছি। আর আমার তো এটা এত ভালো লাগে কি বলবো তোমাদের, আমি এটা দিয়েই খাবো। দারুণ হয়েছে। সোনুকে ভাত মেখে দিয়েছি তাই হাতটা এরকম অবস্থা। অল্প একটু জিনিস বানালে অনেক টেস্টি হয়। দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে বসে পড়লাম এখানটায় ডাটাগুলো বাছতে। এই যে ডাটাগুলো একখানে করে রেখেছি, আর এই পাতাগুলো যেগুলো কচি কচি পাতা ওগুলোকে এখানটায় নিচ্ছি। এই যে কচি কচি পাতাগুলো ভাজা করার জন্য, আর ওইখানটায় হচ্ছে যেগুলো বাড়তি হয়ে গেছে ওগুলো ফেলে দিচ্ছি। এই করে এগুলো এখন করে নিই। কাল ছিল বুধবার, আর বুধবাজার থেকে নিয়ে এসেছিলাম এই যে ডাঁটা, আরও অনেক কিছু সবজি নিয়ে এসেছি। তো ডাঁটাটার পাতাগুলো আগে খারাপ হয়ে যাবে, তাই পাতাগুলো আলাদা করে নিলাম আর ডাঁটাটা আলাদা করে রাখলাম। ডাঁটাটা থাকবে কয়েকদিন, 2-3 দিন থাকবেই, কিন্তু পাতাটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই ওটা কুচো করে নিচ্ছি। এটা আজকে নাহলে কালকে ভাজা করে ফেলবো। শুভ বিকেল বন্ধুরা, সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত এবং ঘোরা ভালোবাসা। তোমরা বলো যে যেরকমই হোক রোজ একটা করে ভিডিও দেবে, ছোটো মোটো যেরকমই হোক, তাই চলে আসলাম আজকে আবারও। লাল শাক বেছে নিচ্ছি। দেখো এক গামলা কিন্তু হয়ে গেল, এই যে এই ডাঁটাগুলো দিয়ে এক গামলা শাক হয়ে গেল। তো আমি শাক খাওয়ার জন্য তো না, আমি ডাঁটা খাওয়ার জন্য নিয়েছি। আর ডাঁটা কিন্তু আমি নিই না, ঠিক আছে, ওই যে আমার শরীর ব্যথার জন্য আমি কিন্তু ডাঁটাটা একদম বন্ধ। কিন্তু তারপরেও ওই যে কালকে ওর নিল, বান্ধবীটা নিল, আমাকে বলছে নাও ডাঁটা নাও। তো কী মনে করে আমিও নিয়ে নিলাম। এর আগের দিনও ও নিচ্ছিলো বলে নিয়ে নিয়েছি। তো এই যে আর একদিন নিলাম, ঠিক আছে, আর নেব না, কারণ আমার শরীরে ব্যথা, তো ব্যথার ভয়ে, এমনিতেই সারাদিন ব্যথার ভয়ে অনেক কিছু আমি খাই না। ডাঁটা, তারপরে হচ্ছে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, এইসব খাই না, ঢেঁকি শাক। কিন্তু তারপরেও মাঝে মাঝে যেটা খুব ভালো লাগে, মানে কেউ রান্না করলে খেয়ে ফেলি, আমি কিনে এনে বানাই না, বুঝছো। কেউ যদি বানিয়ে ফেলে, কোথাও কারো বাড়ি গেলাম সে বানিয়েছে, তখন খাই, তখন বলি না যে খাবো না, কিন্তু নিজে কিনে নিয়ে এসে বানাই না। আমার ভীষণ ভালো লাগতো মিষ্টি কুমড়ো, ওই পুঁই শাক দিয়ে, কলার যে ভিতরের যে সেটা হয়, থোড়টা হয়, সেটা দিয়ে অনেক কিছু দিয়ে যে একটা ঘন্ট হয়, ওটা আমার খুব ভালো লাগে। কিন্তু মানে প্রিয় জিনিস হলেও খেতে পারি না ভয়ে। তার মধ্যে হচ্ছে ঢেঁকি শাকটাও আমার খুব প্রিয়। এখন ছেলেরও তো এত প্রিয় হয়ে গেছে কি বলবো। ও বাজারে গেলে মা এই শাকটা নাও না, আমার প্রিয় শাকটা। তো ওর জন্য এখন তবু নিয়ে আসি, ওর যেহেতু পছন্দ তাই নিয়ে আসি। আমি অল্প করে খাই, বানালে আবার মন মানে না, আমারও একটু খেতে ইচ্ছে করে। এখন কী করবো, আমার ব্যথা দেখে ছেলেকে খাওয়াও না, তাই জন্য নিয়ে আসি, ওকে বানিয়ে দিই। আর ওকে বানিয়ে দিলে আমারও ইচ্ছে করে একটু খাই। এই অবস্থা। আর এই দেখো কালকে ও কচু কেটেছিল, আমাকে একটুখানি দিয়েছে, হয়ে যাবে। সোনু তো বেশি একটা খায় না, আমার হয়ে যাবে আর কি। আজকে তো পাতাটা বানালাম, ভালো লেগেছে। আর এটা কালকে বানাবো। এখন গ্যাসের সমস্যা বলে হবে, কে জানে। আমি তো তবু রান্নাবান্না করছি, দুটো তিনটে করে করছি প্রত্যেক দিন, ভালো লাগে না নাহলে। আজকে একটু সময়ের অভাবে একটাই করলাম, তাও তো মাংসটা ছিল বলে সোনুকে ওটা দিয়ে দিলাম। মাংসটা আর সেটা দিয়েও কচুটা খাইনি, মানে ট্রাই করতেই চায় না নতুন কিছু। তো যাই হোক, আস্তে আস্তে তবুও শিখবে, শেখাবো। অনেক কিছু আমরা আগে খায় না, পরে খায়, এরকমও হয়। তো এই আর কি, ডাটাগুলো রেখে দিই। এখন এত কিছু কাটা হয়ে গেছে, এই যে এইটা শাকটা কাটা হয়ে গেছে, কচুটা কাটা রয়ে গেল। এগুলো হয় রাত্রে বানিয়ে খাবো, আবার বাঁচলে থাকবে, আর না হয় কচুটা কালকে বানাবো, কারণ যে পাতাটা বানিয়েছে ওটা দিয়ে তো এখনই খেয়ে নিলাম, রাত্রে কিছু তো একটা সবজি করতেই হবে। তো চলো এবারে ঝটাপট হচ্ছে সাফসাফাই করবো। সাফসাফাই করে সোনুকে রেডি করিয়ে রাখি, আজকে থেকে টিউশন শুরু হবে। তো
টিউশনটা আমি চেঞ্জ করালাম, কড়াকড়ি একটা টিচার থাকলে আমার মনে হয় ওর কাজে লাগবে। হিন্দিটাতে একটু পিছিয়ে আছে। এই স্কুলে না মানে শুরুর দিকে এত চাপ দেয় না, ধীরে 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 চাপটা প্রোভাইড করে। ক্লাস 5-এর পর ওদিকে মানে একদম ভালো নাম্বার না পেলে 5-এর ওদিকে উঠতে দেবে না, এরকম বলে দিয়েছে। সেই জন্য একটু সতর্ক হয়ে চলতে হবে 4 থেকে 5 অবধি। তো তার জন্য, তাছাড়াও এইবারে দিদি আমাকে বললো যে হচ্ছে একটা টিচারের খবর পেয়েছি, এরকম এরকম খুব ভালো, তো বাড়িতে এসে পড়াবে। তো সোনুকে এখান থেকে 3 তলা নেমে আবার গিয়ে 3 তলায় উঠেও আগে টিউশন যেত। ওই ম্যামও ভালো, আমি বলবো না এমন কিছু কোনো সমস্যা ছিল না, ম্যামও খুব ভালো পড়াতো, ম্যাম ভালো। কিন্তু হচ্ছে কি বলো তো, এখানে 3 তলা থেকে নেমে গিয়ে ওখানে 3 তলায় উঠে ওখানে পড়ে এসে আবার 3 তলা দিয়ে ওঠে, আবার মনে করো স্কুল যায়, স্কুল থেকে আসে ওঠে, আবার টিউশনে যায়, ওখান থেকে আবার ওঠা নামা, এখান থেকে ওঠা নামা, বেচারার অনেক হয়ে যায়। তো সেই জায়গায় যদি বাড়ি এসে কেউ পড়ায় তাহলে তো ভালোই হয়, তাই না? এই কারণেই ভাবলাম না তাহলে এটাই দিয়ে দেখি। বাট ম্যাম খারাপ না, ম্যাম ভালোই করিয়েছেন, ওনার কোনো নেই। যাই হোক, যে জন্য আমি চেঞ্জ করে দিলাম। তার মধ্যে এখানে মাত্র 2 জন পড়বে, শুধু এই বাড়ির ছোটো দিদির ছেলে আয়ুষ আর আমার ছেলে, মাত্র 2 জন পড়বে একসঙ্গে। তো ওই জন্য সময়টা অনেকটাই দিতে পারবেন টিচার, তো যে জন্য আর কি। দরজার করে এইটুকু জায়গা আমি বের করে নিয়েছিলাম সবজি কাটার জন্য বসে বসে। তো এই জায়গাটা কিন্তু এখন ভালো হয়েছে, সবজি কাটার জন্য এখানে বসে কাটতে পারি। নাহলে আগে যখন এখানটায় সোফা ছিল, যেখানে জলের সেটা দেখছো, এখানটায় সোফাটা ছিল, ফ্রিজটা ওই কর্নারে ছিল, তখন এখানটায় কিন্তু সবজি কাটতে পারতাম না, ওই ব্যালকনির দিকে গিয়ে কাটতাম, নাহলে রান্নাঘরে ওখানে বসেই কোনো মতে কাটতাম আর কি। কিন্তু এখন একটা খোলামেলা একটু জায়গা বেরিয়েছে না, বসে এখন সবজি কাটতে পারি। কিন্তু এখানে কাটতে গেলে এই যে একটু না একটু তো এই এটা ওটা পড়ে, তো যে জন্য এটা পরিষ্কার করে নিচ্ছি। তো কোনো কিছু নিয়েই বসি, ওখানটায় আবর্জনা রাখি, তুলে তুলে রাখি, তাহলে আর আমাকে করতে হয় না। কিন্তু তারপরে এরকম অনেকগুলো শাক বাছলাম, তো যার জন্য এখানে কিন্তু প্লাস্টিক নিয়ে বসেছিলাম, বাসন একটা নাহলে প্লাস্টিক একটা নিয়ে বসি আবর্জনা মানে যেগুলো বের হয়ে রাখার জন্য। তারপরেও অনেকগুলো শাক বাছা হয়েছে, কিছু না কিছু তো পড়ে, তো সাফ করতেই হয়। তো ওই জন্য সাফ করে নিচ্ছি এখন, সাফ করে আবার এই যে প্যাকেটিং করে ডাস্টবিনে রাখবো। কিছু বাসন ধুয়ে নিয়েছিলাম, তাই টি টেবিলটার উপরে কিছু জল বেঁধেছিল, তো ওটাকে আগে মুছে নিলাম, নিয়ে বাকি আরও কিছু বাসন ছিল ওগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো ধুতে ধুতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তোমরা অনেকেই অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলে যে দাদাভাই কেমন আছে, বা ভাই কেমন আছে, ভাই কবে আসবে, তো অনেকেই প্রশ্ন করেছো। তো ভাবলাম চলো ভিডিও থ্রুই বলি, তাহলে তোমাদের সববার একবারেই জানা হয়ে যাবে। তো আসলে ও আসতে তো চায়, অনেক দিন ধরে আসতে চাচ্ছে, কিন্তু কিছুতে আসতে পারছে না, ছুটি পাচ্ছে না। তার মধ্যে এখন আবার একটা নতুন ডিউটিতে জয়েন হয়ে গেছে ওই জায়গা থেকে, মানে ওখানেই আর অন্য একটা জায়গাতে পাঠিয়েছে, তো সেখানে গেছে। তো এখন আরও কোনো গ্যারান্টি নেই, তবুও বা ওখানে থাকাকালীন ভেবেছিলাম যে হয়তো 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আসবে, কিন্তু এখন ও বলছে এখন আর কোনো গ্যারান্টি নেই, এখন 2 মাস 3 মাস কবে যাব তার কোনো ঠিক নেই, এখন আর ছুটির কথা বলতে পারছি না। তো বুঝতেই পারছো অলরেডি কিন্তু 7 মাস হয়ে গেছে, এখন যদি আরও 2-3 মাস কেটে যায় তো বুঝতেই পারছো কতদিন ছুটি আসতে পারছে না বেচারা। তো জানি ওর খুব কষ্ট হচ্ছে, নিজের জায়গা, নিজের পরিবার, বাচ্চা কাচ্চা ছেড়ে দূরে থাকাটা যে কত কষ্টের, সেটা যারা থাকে তারাই বুঝবে। তাই আর কখনোই মানে এরকম দেখাই না আমি যে আমি ভেঙে পড়েছি বা আমি খুব মিস করছি, এরকম কোনো কিছুই ওকে বলি না, কারণ এতে করে আমার মনে হয় ও ভেঙে পড়বে, আরও দুর্বল হয়ে পড়বে। কারণ দেশের সেবায় নিযুক্ত আছে, দেশের সেবা তো করতেই হবে, আর তাই স্ট্রং হয়েই থাকতে হবে, স্ট্রং হয়ে করতে হবে। মেন্টালি ভেঙে পড়লে তাহলে তো চলবে না, তাই না?
তো তার জন্য আমি চাই না ও ভেঙে পড়ুক, ও দুর্বল হয়ে পড়ুক। তাই আমিও দেখাই যে আমি স্ট্রং আছি, আর আশা করি আমাকে দেখে ও স্ট্রং থাকতে পারে। ওদের সাথে সাথে পরিবার, আমরা যারা আমাদের মতো পরিবাররা আছে তাদেরকেও স্ট্রং থাকতে হয়। আমি বলছি না যে শুধু যারা দেশের জন্য লড়ে শুধু তারাই যে এই স্যাক্রিফাইসগুলো করে, তা বলছি না। এরকম অনেকেই আছে বা আছো যারা পরিবার থেকে দূরে আছো, বা তোমাদের আপনজন দূরে আছে। অনেকে অনেক ধরনের কাজ করে, সে বিভিন্ন ধরনের জব হতে পারে, সবারই একই পরিস্থিতি। সবার পরিবারের জন্যই রইল অনেক অনেক শুভকামনা। সবার পরিবারের জন্য খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা বাইরে আছেন এই প্রার্থনাই করব ভগবানের কাছে। তো আমি এই যে ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। সোনুকে বললাম তুমি টিউশনে যাও, আমি একটা খাতা নিয়ে আসছি পরে। অঙ্ক খাতাটা ওর শেষ হয়ে গেছে টিউশনের জন্য আর কি, স্কুলের আছে, স্কুলে তো সেদিনকে নিলাম। তো টিউশনেরটা বাকি ছিল, বাকি টিউশনের জন্য অন্যান্য খাতাগুলো আছে, অঙ্কটা ছিল না। তাই এদিকে আমার আবার চিনি দু একটা টুকটাক সোনুর এই যে দুধ দিয়ে খাওয়ার জন্য একটু চকলেটের চিপসগুলো নিলাম। টুকটাক খরচা নেওয়ার পর এই যে খাতাও নিয়ে এসেছি। আর নিচ থেকেই একদম শুনতে পাচ্ছি ওনার আওয়াজ, স্যারের আওয়াজ, পড়াচ্ছেন। আর এভাবেই ঠিক আছে, একদম জোরে জোরে এভাবে পড়ালে না বাচ্চারাও পুরো একদম 100% অ্যাটেনশন দিয়ে পড়ে আর কি। খরচাগুলোকে সিঁড়ির মধ্যে রেখে আমি গেলাম, গিয়ে দেখি উনি ক্লাস শুরু করে দিয়েছেন। তাই পারমিশন নিয়ে ঢুকলাম, ঢুকে কপিটা সোনুকে দিলাম, দিয়ে শুধু একটা কথা বলে আমি বেরিয়ে এসেছি। যেহেতু ক্লাস শুরু করে দিয়েছেন উনি, আমি ডিস্টার্ব করিনি। তো আমি শুধু বললাম যে ও একটু হিন্দিটাতে একটু দুর্বল আছে। তো উনি বলছেন ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আর তারপর ক্লাস শেষে উনি ডাকলেন আমাদেরকে, তারপরে মানে বুঝিয়ে দিলেন যে ওদের কীরকম করে পড়াতে হবে না হবে, কোন দিকে কী দুর্বলতা আছে। উনি মোটামুটি একদিনেই একদম সব কিছু কিন্তু বুঝে গেছেন, কে কীরকম, কাকে কোথায় গিয়ে আবার বেশি করে ফোকাস করতে হবে। আজকে ফার্স্ট দিন তো, তাই আর কি আমি দিদির ঘরেই বসেছিলাম, দিদির সঙ্গে গল্প করছিলাম এই পড়াশোনার ব্যাপারে, ছেলেদের ওদের সম্পর্কেই আলোচনা করছিলাম। যদি কিছু ক্লাস শেষে যদি কিছু বলেন, তাই জন্যই আর কি ছিলাম। ফার্স্ট দিন তো, তারপর থেকে তো আর থাকতে হবে না, একাই যাবে, সোনু চলে আসবে। এই ফার্স্ট ফ্লোরে তো, নিচে নেমে সোনু গিয়ে ক্লাস করবে, চলে আসবে। তো সত্যি সত্যি উনি কিন্তু ক্লাস শেষে ডেকেছিলেন, তো যে জন্য একটু লেট হলো। নাহলে যদি তাড়াতাড়ি আসতাম তাহলে এতক্ষণে হয়তো রান্নাটা হয়ে যেত। তো কোনো ব্যাপার না, ছেলের জন্য ওখানে ছিলাম, স্যার যদি কিছু বলে সেই কারণেই। তো তার জন্য এখন এসে কিন্তু আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। ডাটা আলু করে নিয়েছি, ওই তো সকালবেলা একটু কচু শাক করেছিলাম পাতার, তো সেটা দিয়ে আমি খেয়েছিলাম। আর সোনুর জন্য একটু মাংস ছিল কালকের, তো মাংসটা গরম করে দিয়েছিলাম। তো ওই দিয়ে কিন্তু হয়ে গেছিলো দুপুরবেলাকার খাওয়া। আর রাত্রের জন্য তখন সবজি করতে হবে, তার জন্য ডাটা আলু সবজি করে নিয়েছি। আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যে সমস্ত বাসন কোসন সব ধুয়ে রাখছি, কালকে টিফিনে আবার দিতে হবে। তার জন্য ওখানে টিফিন বাটি টাটি সব ধুয়ে উপর করে রাখছি। আর সকালবেলায় যে মিল্ক ক্যানটা নিয়েও ছুটতে হবে, সকালবেলা যখন বেরোই তখনই মিল্ক ক্যানটা নিচে দিয়ে দেই, যাতে আমার একটা কাজ আর কি এগিয়ে থাকে। বারবার আবার নামা ওঠা করতে ইচ্ছে করে না, তাই একবার নিয়ে যাই। তাই এটাও করে দেবো, গ্যাসের ভালো করে সেটা বন্ধ করে রাখবো, গ্যাসটা বন্ধ করে রাখবো, লাইট ফাইট বন্ধ করতে হবে। আর দুধটা দেখো এক এক দিন এক এক টাইমে আসে, কখনো দুপুরবেলা কখনো বিকেলবেলা, যার জন্য কখনো কোনো আনতে লেট হওয়াতে দুধটা ফেটে এরকম ছানা হয়ে যায়। তো এটাকে ফ্রিজে রেখে দেবো, কালকে এটাকে করে কালকে ছানা খাওয়া যাবে একটু হালকা চিনি দিয়ে। শোয়ার আগে এটাকে বন্ধ করে দিই, আর কোথাও বেরোনোর আগে, কোথাও যখন বেরোই বারবার ছুটে এসে দেখি দিয়েছি তো, মানে যখন বেরোনোর পর আবার ছুটে এসে দেখি অফ করেছি তো, তারপর দেখি যে হ্যাঁ অফ করেছি। হ্যাঁ, লাইট ফাইট অফ করে দিই, অনেকটা রাত হয়ে গেছে। শোনো ঘুমালি? শোনো টিউশন কেমন লেগেছে আজকে, নতুন টিউশন? বলো কেমন লেগেছে? কী রে, কেমন লেগেছে? ভালো? এত লজ্জা বলতে? ওর ভালো। আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ডাকবো। অ্যালার্ম যে বাজে শুনতে পাস তুই? তাহলে কি বলবো, মানুষ এমন হয় অ্যালার্ম বাজে 1 মিনিট 2 মিনিট পরে উঠে, তাহলে অ্যালার্মটা বাজে তখনই উঠে পড়বি শুনে, তাহলেই না হলো? না না,
কিছু কিছু মানুষের হয় আমার। তুমি তো শুনতে পাও না যখন আমার অ্যালার্মটা বাজে সকালবেলা, তাহলে তখন উঠে পড়বা, তাহলেই তো আর হয়ে গেল তাড়াতাড়ি ওটা। তো সকালবেলা ও বলেই যে আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে, তাড়াতাড়ি ডেকে দেবে। কখনো ডাকি কিন্তু ও হয়তো করে আরও ঘুমিয়ে পড়লো, আর তারপর বলে আমি নাকি ডাকিনি, আসলে ঘুমের ঘরে থাকে তো তাই বুঝতে পারে না। তো যাই হোক, ওকে কালকেও আমি তাহলে যখনই অ্যালার্ম বাজবে আমি উঠবো, তখন সাথে সাথে ওকেও তুলে দেবো। তবে দেখি কী করে। ভালো লেগেছে টিউশন বললো, তো আমাকে বললো মাম্মা তুমি আমাকে এইভাবেই টিউশন পড়াবে, স্যার যেভাবে পড়ায় না ওভাবেই পড়াবে। তাহলে আমি বলবো, বলছি কীভাবে পড়ায়? তো বললো যে বলবে তো আজকে আমরা এটা পড়বো, মানে অনেক জোরে জোরে উনি কথা বলছিলেন, ঠিক আছে, মানে আমি সেই নিচ থেকে শুনতে পাচ্ছিলাম যে উনি পড়াচ্ছেন। আর যেটা খুব জরুরি তাহলে হচ্ছে না বাচ্চারা যে হ্যাঁ খুব সিরিয়াস কিছু চলছে, তো ওরাও সিরিয়াস হয়ে বসে থাকে। সোনু তো এমনভাবে বসেছিল যে ও বলছে যখন উঠলো স্যার চলে গেল, তারপর যখন ও উঠলো বলছে পাটা ব্যথা হয়ে গেছে, মানে ও পাগুলোও চেঞ্জ করার মতো সাহস পায়নি, বুঝেছো? সেটা না, তাহলে পাটা চেঞ্জ করছি হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ, মানে একভাবে অনেকক্ষণ বসেছিল না। সেটা নয়, তাহলে আমি চেঞ্জ করছি, আমার পাটা তবু এমন ছিল যেমন এমন এমন ছিল না। ওই তো বসেই ছিল যে অনেকক্ষণ, তাই জন্য, তাই না? কিন্তু স্যার বলেছিল যে ও দুষ্টুমি একদম করেনি, চুপচাপ শান্ত মতো ছিল। মানে ওই এক দুবার হয়তো চেঞ্জ করেছে পাটা শুধু, বাকি ওই তো ঠায় হয়ে বসে থাকতে হয়েছে, তো ওই জন্য বলছে পা ব্যথা হয়ে গেল এরকম। যাই হোক, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা কিন্তু করেছে, আর আমার মনে হয়, আমার বিশ্বাস যে প্রত্যেকবার এভাবেই ওনার ক্লাসটা চুপচাপ একদম শান্ত মাথায় করবেন। আর এইটা খুব জরুরি ছিল, আমি অনেক দিন ধরে মানে চাচ্ছিলাম যে এরকম হবে যে ও চুপচাপ বসে থাকবে, শুনবে, পড়বে, যেটা পড়তে বলবে পড়বে ধ্যান দিয়ে। আমিও তো পড়াতে পারতাম, তাই না? আমি বসে যে ওকে পড়াবো, ও কিন্তু ওইভাবে মনোযোগ দেবে না, কারণ আমি মা, আমার সঙ্গে ফ্র্যাঙ্কলি মেশি, বন্ধু বন্ধু যেরকম ঠিক সেভাবেই বন্ধুত্বের মতো আমাদের রিলেশনটা, মেন কথা। তো ওই জন্য আমার সঙ্গে আর কি এতটা সিরিয়াস হয়ে বসে না। আমি হয়তো পড়াচ্ছি বলছি, ও হয়তো সেইভাবে ধ্যান দিচ্ছে। তো এই জন্য আর কি আমি এরকমই চাচ্ছিলাম যে ও ধ্যান দিয়ে শুনুক, ধ্যান দিয়ে পড়ুক একখানে। আর যেটা আমার মনে হয়, এটা আমি মানে পুরো ক্লাসটা যতক্ষণ হয়েছে আমি বসেছিলাম ওখানটা বাইরে রুমে দিদির সঙ্গে, মানে অন্য একটা রুমে আমরা বসেছিলাম। তো স্যার কন্টিনিউয়াসলি যতক্ষণ পড়িয়েছেন উনি, এখন পর্যন্ত উনি কন্টিনিউ কিন্তু বুঝিয়ে যাচ্ছেন, পড়িয়ে যাচ্ছেন ননস্টপ, পুরো সিরিয়াসভাবে আর পুরো এনার্জেটিকভাবে পড়িয়ে যাচ্ছেন। আর এরকম ক্লাস হলে না খুব ভালো হয়, খুব ভালো লাগে পড়তে। আমি নিজেরও কেউ এভাবে যদি সিরিয়াস হয়ে এনার্জেটিকভাবে পড়াতেন তো আমি সেই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতাম, ভালো লাগতো করতে আর কি। ওরও ভালো লেগেছে, বলছে মামা তুমি আমাকে ওইভাবে পড়াবে। তো আমি চেষ্টা করব ওর মনের মতো করে পড়ানোর, যেভাবে এভাবে নাকি পড়াতে হবে। আজকে এটা হবে এরকম একটু জোরে জোরে করে, একটু কড়া করে এভাবে সিরিয়াসলি বলতে হবে, বুঝতে পারছি। তো ঠিক আছে, ও যেভাবে চায় ওভাবেই পড়ানোর চেষ্টা করবো। তো এই আর কি ছিল আজকের দিনটা। এটা ছোট্টখাটো ব্লগ, জানি না সারাদিনে হয়তো তোমাদের সামনে সেরকম আসা হয়নি, গল্প করা হয়নি, টুকটাক হয়তো কাজ দেখিয়েছি, কিন্তু সেভাবে সামনে এসে গল্প করা হয়নি। দিনটা তো ব্যস্ততা এরকম করেই যায়। হ্যাঁ, রাতটা একটু ঘুমটা কম করে, এই যে রাত্রেবেলা অনেক সময় অনেক কাজ করি আমি, তো আজকে কাজ না করে তোমাদের সঙ্গে গল্প করছি। মাঝে মাঝে এরকম হয় যে আগের দিনে পরের দিনের কাজটা যেন একটু কম হয়, যার জন্য রাত্রেই সব গুছু গাছু করে রাখি, কিন্তু আজকে আর করবো না, সকালবেলা করে নেবো, সকালবেলাতে ওগুলো করতেই হবে। আর অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে চলেছে, লেট হয়ে গেল। আমি ওখানে বসেই ছিলাম, ওখানে দিদির সঙ্গে গল্প করছিলাম এই ব্যাপারে, একটু পড়াশোনার ব্যাপারে, এই সমস্ত কিছু বাচ্চা কাচ্চা নিয়ে আর কি আলোচনা হচ্ছিল। আমি যেহেতু একখানে অ্যাবাকাস দিয়েছি, একখানে টিউশন দিলাম, এগুলো সম্বন্ধে আর কি আলোচনা করছিলাম। করতে করতে ওখানে তো টাইমটা হয়ে গেল। তো তারপর তো আর এসেই রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, এই জন্য এখন এগুলো যদি ধরে তো অনেকটা রাত হয়ে যাবে। আর আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ সকালবেলা উঠতে হবে, টিফিন বানাতে হবে, ওকে পাঠাতে হবে। ঘুম না হলে মানে মুশকিল, তখন মাথা ঘুরে টিফিন বানানোর সময়, তাই না? বা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, কিন্তু উঠতে হবে, গাড়ি চলে যাবে, তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিতে হবে। তার জন্য আজকে আর টাইম পাস না করে ঘুমিয়ে পড়ি।
কালকে সকালবেলা যখন উঠবো ওকে স্কুলে আগে পাঠিয়ে দিই, তারপরে একদম সমস্ত কাজ ঝড়ের বেগে করে নেব। ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করা হয়নি, তো এখন না হয় একটু রাত্রে তোমাদের সঙ্গে গল্প করি। তো চলো, শুভরাত্রি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা দারুণ ব্লগের সঙ্গে। কালকে আবার দেখা হচ্ছে, যদি সম্ভব হয় আমি চেষ্টা করবো এখন একটু একটু করে হলেও ভিডিওটা দেওয়ার। ঠিক আছে, এভাবেই পাশে থেকো। তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ জানি, সেরকম প্রপার ব্লগ সকাল থেকে ঘুম থেকে উঠে সূর্য দেখিয়ে সকাল থেকে রাত অবধি একদম প্রপার একটা যে সুন্দর ব্লগ, সেটা হয়তো দিতে পারছি না, কিন্তু তোমাদের রিকোয়েস্টে দিনের কিছু না কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করছি। তা যেহেতু আমাকে একাই সমস্ত কিছুটা আমাকেই সামলাতে হয়, চারিদিকটা আমাকে দেখতে হয়, বাচ্চার দিকে ফোকাস করতে হয়, ঘরের কাজ, বাইরের কাজ, বাজার ঘাট, ঝানাতানা যা যা আছে যাবতীয় সব কিছু। তো তার জন্য একটা ব্লগের দিকে যে একদম পরিপাটি করে ফোকাস করবো সেইটা আর হয়ে ওঠে না, যার জন্য তো আমি মাঝখানে বাড়ি দিয়ে দিয়েছিলাম। তারপরেও তোমাদের ভালোবাসার টানে, তোমাদের রিকোয়েস্টে কিন্তু একটু একটু করে আমি আপডেট দেবো। এভাবেই সাথে থেকো, যেভাবে ভালোবাসা দিচ্ছ, আজকে প্রচুর ভালোবাসা দিয়েছো কমেন্ট বক্সে। অনেকেই দেখছি ওরা নাকি আমাকে দেখতো অনেক দিন ধরে, কিন্তু সেরকম কমেন্ট হয়তো করতো না। আইডিগুলো আমার নতুন লাগছে। তোমরা যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা, স্বাগতম তোমাদের আমার চ্যানেলে। আর যারা যারা আগে থেকেই করে রেখেছিলে, পাশে আছো আগে থেকেই, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা তো আছোই আমার সাথে। আর যারা নতুন জুড়েছো তাদেরকেও স্বাগতম। তোমাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আর কিছু চাই না। চলো এখন ঘুমিয়ে পড়ি, আর কথা বাড়াবো না। টাটা, শুভরাত্রি।